নমস্কার। গল্প সন্ধানীর আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে গল্প পাঠের আসরে আমার নিবেদন প্রখ্যাত সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প ক্ষণিকের খেলা। গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্প শুনে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেল গল্প সন্ধানীকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। শুরু করছি আজকের গল্প ক্ষণিকের খেলা। শীতের রাত্রি নয়, সুতরাং কুয়াশার অস্পষ্টতা নেই কোথাও। ফাল্গুনের শেষে ঝকঝক করছে আকাশ। চাঁদ ওঠেনি, তেমনি লক্ষ কোটি নক্ষত্রের আলো আছে। তা যতই ক্ষীণ হোক, এই দিগন্তজোড়া খোলা মাঠে পথ দেখবার পক্ষে তাই যথেষ্ট। আর দেখাও তো যাচ্ছিল। কাল রাত্রে বহুক্ষণ পর্যন্ত তাঁবুর বাইরে বসে কাটিয়েছেন। তখনও এইখান থেকে ওই দূর রেবার তটভূমি পর্যন্ত সমস্তটা পরিষ্কার দেখা যাচ্ছিল। এমনকি যুদ্ধের সময় ঘোড়া ও মানুষের পায়ে পায়ে যে ধূলি ধুমের সৃষ্টি হয়েছিল তাও এখন থিতিয়ে গেছে। শুধু মধ্যে মধ্যে দমকা দক্ষিণা বাতাসে এক এক ঝলক ধুলো উড়ে আসছে। তবে সে আর কতটুকু। তবু শাহজাদা মির্জা মোহাম্মদ করিম যে পথ খুঁজে পাচ্ছেন না, এটাও তো ঠিক। সেই সন্ধ্যা থেকেই ঘুরছেন বলতে গেলে। তার চলার বিশ্রাম নেই এক দণ্ড। তবু এখনো তো পথের কোনো দিশা পেলেন না। কুয়াশা নেই, কিন্তু প্রহেলিকা আছে। এমন খোলা মাঠেও যেন গোলক ধাঁধা মনে হচ্ছে তার কাছে। অথচ কেন যে পথ দেখতে পাচ্ছেন না তাও জানেন না। আকাশের নক্ষত্রগুলো অন্তত মরীচিকা নয়, নির্মল কৃষ্ণ আকাশে জলজল করছে। ওই যে ছোট বড় অসংখ্য তারা, ওদের অনেক কটাকেই তিনি চেনেন। ছোটবেলায় যে মৌলবী তাকে লেখাপড়া শিখিয়েছিলেন, জ্যোতির্বিদ্যায় তার গভীর জ্ঞান ছিল। যত্ন করেই শিখেছিলেন শাহজাদা সে বিদ্যা। এরই মধ্যে ভুলে যাননি নিশ্চয়। অথচ বারবার সেসব নক্ষত্র দেখেই পথ ঠিক করে যাত্রা করছেন। যেতে যেতে আবারও প্রাণপণে মিলিয়ে নিচ্ছেন সে নক্ষত্রদের অবস্থান। তবু 4 দণ্ড পরে দেখছেন ঠিক যেখান থেকে রওনা হয়েছিলেন সেইখানেই ফিরে এসেছেন। সামনেই তার সেই তাঁবু, তার গায়ে তারই সেই নিশান উঠছে। বাইরে ওই যে প্রহরী গাঢ় তন্দ্রায় আচ্ছন্ন হয়ে দড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে, সেও তার পরিচিত, আরই বেতনভুক। কি হচ্ছে, কেন হচ্ছে? বারবার অসহায়ভাবে প্রশ্ন করেন কুমার। নিজেকেই নিজে প্রশ্ন করেন, অনর্থক জেনেও করেন। প্রথম বসন্তের বাতাসে এখনো যথেষ্ট হিমের ছোঁয়াচ আছে। শীত করবারই কথা, তবু পরিশ্রমে ও উদ্বেগে ঘর্মাক্ত হয়ে উঠেছেন তিনি। সমস্ত আঁড়াঘাটা ঘামে ভিজে উঠেছে। অনবরত চলার ফলে ঘোড়াটাও ক্লান্ত হয়ে উঠেছে, তারও সর্বদেহে ঘাম। 2 কষের প্রান্তে সুপ্রচুর ফেনা। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে। গতিও শিথিল হয়ে এসছে, অর্থাৎ সে ক্লান্ত হয়ে পড়েছে, খুবই ক্লান্ত। নিতান্ত আরবি ঘোড়া এবং যুদ্ধের জন্য বিশেষভাবে শিক্ষিত বলে এখনো শুয়ে পড়েনি। হয়তো এখনই পড়বে। আর তাহলেই এখান থেকে বেরোনোর সামান্য আশাটুকুও ঘুচে যাবে। উদ্বিগ্ন উৎকণ্ঠিত শাহজাদা ডান হাতের উল্টো পিঠে কপালের ঘাম মুছে আবারও আকাশের দিকে তাকালেন। একসময় যেসব নক্ষত্রকে উদয় দিগন্ত থেকে উঠতে দেখেছিলেন তারাই এখন অস্তাচলে ঢলে পড়েছে। রাত্রি প্রভাতের বেশি দেরি নেই। কিন্তু পথ পথ কই? ওই তো সপ্তর্ষি মণ্ডল, আর ওই তো ধ্রুবতারা। কালপুরুষও একেবারে অস্ত যায়নি এখনো। ওইটে উত্তর, অর্থাৎ
এইদিকে লাফুর পড়বে, ফেরিঘাটটাও এই দিকেই হবে। ঠিকই তো দেখছেন। আর একবার চেষ্টা করবেন কি? রুস্তম, পারবি বাবা? আর একটু? শাহজাদা কেমন এক রকমের অসহায় করুণ কণ্ঠে প্রশ্ন করেন ঘোড়াকে। হতাশা শিথিল হাত তুলে কাঁধে চাপড়ও মারেন বার দুই। যাচ্ছেন এটাও যেমন জানেন, আবার এইখানেই ফিরে আসতে হবে তাও তো নিশ্চিতই জানা আছে। তবু তবু আর একবার চেষ্টা করতেই হবে। যে দুর্নিবার আতঙ্ক তাকে এমন বিহ্বলভাবে ছুটি নিয়ে বেড়াচ্ছে, সে স্থির থাকতে দেবে না কিছুতেই। সেসব হতাশার চেয়েও বড়। শেষ পর্যন্ত ছোটাবে সে। শেষ কথাটা মনে পড়ার সঙ্গে সঙ্গে চিউরে উঠলেন শাহজাদা। নিয়তি? হয়তো তাই, হয়তো তার চেয়েও বেশি কিছু। মির্জা মোহাম্মদ করিম তা জানেন না, ভাবতেও পারছেন না। 1712 খ্রিস্টাব্দের 14ই মার্চ সম্রাট প্রথম বাহাদুর শাহ মাত্র 15টি দিন আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এখনো তার দেহ সমাধিস্থ হয়নি। বাপের সব দেহ ফেলে রেখেই ছেলেরা ভ্রাতৃদ্বন্দ্বে মেতে উঠেছে। অবশ্য এটা নতুন কিছু নয়, হয়তো বা এমন অন্যায়ও নয়। তারা পিতা পিতামহেরই পদাঙ্ক অনুকরণ করেছে মাত্র। আজিম উস-শান সব দিক দিয়ে যোগ্য উত্তরাধিকারী এই সিংহাসনের। তিনি নিজে তো মনে করেনি, আরও অনেকে করে। কাজেই বাকি 3 ভাইয়ের তিনিই প্রবলতম শত্রু। জ্যেষ্ঠ মুইজুদ্দিন নানা প্রতিশ্রুতিতে অপর 2 ভাইয়ের সহযোগিতা লাভ করে বিপুল এক সমবেত প্রতিরোধ তৈরি করেছেন। তাদের দিকে যা সৈন্য সংখ্যা, তা আজিম উস-শানের সৈন্য সংখ্যার দ্বিগুণেরও বেশি। তবু তারা নিশ্চিন্ত নন। জয়ের চেয়ে বরং তারা যেন পরাজয়েরই প্রতীক্ষা করছেন। আজ প্রথম যুদ্ধ হলো। কদিন তারা মুখোমুখি বসে তাল ঠুকছিলেন মাত্র। আজকের যুদ্ধতেও হতাশ হবার বা ভীত হবার মতো কিছুই ঘটেনি। সুতরাং সন্ধ্যায় আগে পর্যন্ত মোহাম্মদ করিম বেশ নিশ্চিন্ত এবং উৎফুল্লই ছিলেন। তারপরই সহসা যেন সব ওলটপালট হয়ে গেল। সন্ধ্যার আগে নিজের তাঁবুতে ফিরছিলেন কুমার মোহাম্মদ করিম। খানিকটা আসার পরে দূরে আজানের শব্দ শুনে ঘোড়া থামিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখতে গিয়েছিলেন যে সূর্যাস্তের আর কতটা দেরি। অর্থাৎ এখনই মাঠের মধ্যে নেমে নামাজ পড়বেন, না তাঁবুতে পৌঁছাবার অবকাশ পাবেন। কিন্তু পশ্চিমের সেই সুদূর দিগন্ত রেখার দিকে তাকিয়ে তিনি সূর্য দেখতে পেলেন না। আকাশের গায়ে লেগে থাকা গোধূলি রক্ত রাগও চোখে পড়ল না তার। তিনি দেখলেন একটি তরুণী নারী মূর্তি, খাগড়া ও কাঁচুলি পরা একটি বেদের মেয়ে। অস্তদিগন্তের রক্ত লেখা নয়, রক্তের অক্ষরে লেখা নিজের চরম ভাগ্যলিপি পাঠ করলেন কুমার সেই স্তব্ধ শান্ত আকাশের দিকে চেয়ে। এতক্ষণ শেষ ফাল্গুনে ঠান্ডা বাতাসে শীতবোধ হচ্ছিল শাহজাদার, কিন্তু এখন কয়েকটি নির্নিমেষ নিমেষকালের মধ্যেই তার ললাটে শ্বেতরেখা ফুটে উঠল। অথচ তারই ভেতর মনে হলো মাথার পিছন দিক থেকে একটি তুষার শৈত্য মেরুদণ্ড বেয়ে নেমে যাচ্ছে। তার ফলে তার সমস্ত দেহ অসাড় পাথর হয়ে যাচ্ছে। শুধু নিজেরই নয়, এই মুহূর্তে ওই সান্ধ্য গগনের দিকে চেয়ে তার পিতারও ললাটলিপি পাঠ করলেন কুমার। কিছুক্ষণ, কয়েক মুহূর্তকাল এমনি স্থান হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপরই এই নিদারুণ নাম না জানা আতঙ্ক তাকে পেয়ে বসলো যেন। প্রাণপণে ঘোড়া ছুটিয়ে তাঁবুতে ফিরে এলেন, কিন্তু তাঁবুর মধ্যেও প্রবেশ করলেন না। রণক্লান্ত তৃষ্ণার্ত প্রভুর জন্য শরবতের পাত্র নিয়ে অপেক্ষা করছিল ভৃত্য। সে পাত্র হাত দিয়ে ঠেলে ফেলে দিয়ে তখনই আবার যাত্রা করলেন। তাকে চলে যেতে হবে, এখনই যেতে হবে কোথাও, এখান থেকে বহু দূরে, এই যুদ্ধক্ষেত্র থেকে, এই সিংহাসনের এই কুৎসিত লালসা থেকে, এই সর্বনাশা আত্মকলহ থেকে, এই কদর্য ভাতৃদ্বন্দ্ব থেকে।
কথায় এই চরম আত্ম অবমাননা থেকে দূরে, বহু বহু দূরে কোথাও, যেখানে এর হাওয়া পর্যন্ত পৌঁছাবে না, যেখানে নিজের এই পরিচয়, তৈমুর বংশের রক্তের এই অভিশাপ সম্পূর্ণ নিশ্চিহ্ন করে মুছে ফেলা যাবে। যদি সম্ভব হয় তো তিনি পূর্বেই যাবেন, কিন্তু দিল্লিতে নয়। দিল্লির ওই দূর মরীচিকা, ওই কুহকিনী লালকেল্লার এ ফাঁদ এবং সর্বগ্রাসী ক্ষুধাকে সেলাম করে পাশ কাটিয়ে চলে যাবেন তিনি আরও দূরে, ওই যেখানে জাহান্নুমার বাদশাহী শিকার অরণ্য শেষ হয়েছে তারই উপান্তে একটি যাযাবর পল্লীর খোঁজ করবেন তিনি। যদি তারা এখনো সেখানে থাকে, যদি তাদের খুঁজে বার করতে পারেন, তো সেই তরুণী রুস্তানার পদপ্রান্তে বসে ক্ষমা প্রার্থনা করবেন। যদি ক্ষমা করে সে, তো তার কাছেই চিরদিনের আশ্রয় চেয়ে নেবেন। নামহীন, গোত্রহীন, অজ্ঞাত, অখ্যাত থাকবেন, কিন্তু শান্তিতে থাকতে পারবেন। এই পাপ, এই বিষাক্ত হাওয়া তাকে প্রতিনিয়ত এমন করে অমানুষ করে দেবে না, কিন্তু সে যে আর সম্ভব নয় তা নিজের মনের মধ্যেই বুঝতে পারছেন কুমার। আশা নেই, আশা নেই, কোথাও কোনো আশা নেই। সেদিনের সে অভিশাপ অমোঘ, অপ্রতিহত গতিতে তাকে টেনে নিয়ে চলেছে নির্মম নিষ্ঠুর নিয়তির দিকে। অব্যাহতি নেই, পরিত্রাণ নেই তার এ থেকে। রুস্তাম আর চলতে পারছে না, ওর পা দুটো থরথর করে কাঁপতে শুরু করেছে এবার। সেটা ওপর থেকেই বেশ অনুভব করছেন শাহজাদা। বেচারি রুস্তম, বহুদিনের সঙ্গী ও বহুদিনের অনুচর। দরকার নেই ও বেচারিকে আর তার এই অভিশপ্ত পরিণামের মধ্যে টেনে। এখনই হয়তো মুখ থুবড়ে পড়বে। শাহজাদা নেমে পড়লেন ঘোড়া থেকে, নিঃশব্দে ওর ঘর্মাক্ত পিঠে হাত দিয়ে দাঁড়িয়ে রইলেন ক্ষণকাল। তারপর ওকে ছেড়ে দিয়ে ক্লান্ত অবসন্নভাবে সেই বালির ওপরই বসে পড়লেন, নিজেরই তাঁবুর দড়ি বাঁধা একটা খুঁটিতে ঠেস দিয়ে। সেদিন যেমন বসেছিলেন, হ্যাঁ সেই দিন, তার সেই চরম নির্বুদ্ধিতার দিনটিতে। আর সে তো খুব বেশি দিনের কথাও নয়। জাহান্নুমার বাদশাহী অরণ্যে শিকার করতে গিয়েছিলেন মোহাম্মদ করিম। শিকারের দারুণ নেশা ছিল তার। সামনে শিকার পেলে কিছুই মনে থাকতো না। সেদিনও এক বন্য বরাহের পেছন দৌড়তে দৌড়তে সঙ্গী সাথী অনুচরদের থেকে বিচ্ছিন্ন হয়ে বহু দূরে এগিয়ে গিয়েছিলেন। সে শিকার যখন অবশেষে নিহত হলো, তখন দেখলেন তিনি একা পড়ে আছেন। শ্রান্ত হয়ে ঘোড়া থেকে নেমে বিশ্রাম করছিলেন এক গাছতলায়। এমন সময় ঘুরতে ঘুরতে সেখানে এসে পড়েছিল রুস্তানা, যাযাবর বেদের মেয়ে। আরমানি রক্ত বুঝি ছিল তার দেহে, তাই পরিধেয় মলিন ঘাগড়া ও কাঁচুলি স্বভাব সুশ্রী সে মেয়েটির রূপ ও যৌবন ঢাকতে পারেনি। সামান্য ছাইচাপা প্রবল অগ্নির মতোই জ্বলছিল। সে রূপে শাহজাদার তাতারি রক্ত চঞ্চল হয়ে উঠবে, সে আগুনে পতঙ্গের মতো ঝাঁপ দিয়ে পড়তে চাইবেন, তাতে আশ্চর্য হবার কি আছে? মেয়েটি এসেছিল গোপনে চুরি করে খরগোশ মারতে আর জ্বালানি কাঠ সংগ্রহ করতে। পড়েও ছিল সে, তার মাথায় কাঠের বোঝা, পিঠে থলিতে দুটো মৃত খরগোশ। হঠাৎ সামনে করিমকে দেখে চমকে উঠেছিল সে, ভয় পেয়ে পালিয়ে যাচ্ছিল। শাহজাদা বলে অবশ্যই চিনতে পারেনি, পারলে হয়তো ভয়ে মরেই যেত। তার বেশভূষা ও আকৃতিতেই সে যথেষ্ট ভয় পেয়েছিল। যেই হোক, যদি বাদশাহী পাহারাদারদের হাতে ধরিয়ে দেয়, তো তারা জ্যান্ত অবস্থাতেই কুকুর দিয়ে খাওয়াবে। সাধারণত ওরা অরণ্যের এত গভীরে ঢোকে না, ধার থেকে কিছু কিছু ইন্ধন আর খাদ্য আহরণ করে সরে পড়ে। শুধু মানুষ নয়, আপদজন্তুর ভয়ও তো আছে। কিন্তু আজ একটু অন্যমনস্ক হয়ে পথ হারিয়ে ফেলেছিল সে, তাই কোথায় চলে এসেছে তা সে নিজেই জানে না। ভয়ে দিশাহারা হয়ে পালিয়ে যাচ্ছিল সে। করিম অভয় দিয়ে ডাকলেন, এই ছড়ি, এদিকে এসো। ভয় কি? কিচ্ছু ভয় নেই।
সে মুগ্ধকণ্ঠে সত্যকার আশ্বাস ছিল বোধহয়। মেয়েটি ফিরে এলো, ভয়ে ভয়ে, তবু কাছেই এলো শেষ পর্যন্ত। কি বলছো? তুমি কে? এখানে কেন এসছিলে? এখানে বাদশাহ আর শাহজাদার ছাড়া আরো হুকুম নেই আসবা, জানো? এমনকি ওমরাহরাও আসতে পারেন শুধু শাহজাদাদের সঙ্গেই। মাটির দিকে চোখ নামিয়ে রুস্তানা বলেছিল, জানি, মাফ করো আমাকে, আমি অত বুঝতে পারিনি। তাছাড়া আমি পথ হারিয়ে ফেলেছি। ও, পথ হারিয়ে ফেলেছ, তাই নাকি? হো হো করে হেসে ফেললেন শাহজাদা। আমি সত্যিই পথ হারিয়ে ফেলেছি, বিশ্বাস করো। সেই থেকে কত খুঁজছি, সন্ধে হয়ে এলো, এরপর হয়তো বাগে ধরবে। আমাকে আমাকে দয়া করে পথটা দেখিয়ে দেবে? সে থরথর করে কাঁপছে। সুশ্রী ভঙ্গুর কোমল দেহলতা, দেহ বল্লর বলাই উচিত, এত কোমল ও ভঙ্গুর। ওই শুকনো কাঠের বোঝাটাও যেন ওর পক্ষে বহন করা বিস্ময়কর। দেব দেব, একটু বসো। এখানে বোঝাটা নামাও না, বড্ড থকে গিয়েছি সারাদিন পরিশ্রম করে। একটু বসো, আমি যখন যাব তোমাকেও পথ দেখিয়ে দেব। দেখেছ, দাঁতালো বুনো বরাহটাকে আমি মেরেছি। তাই বুঝি? চোখ দুটো বড় বড় করে তাকায় রুস্তানা। বাপরে, সাংঘাতিক বড়া তো! সত্যিই তুমি মেরেছ? হ্যাঁ, ওই দেখো, ওর গায়ে আমার তীর, দেখছো না? অমনি তীর আমার কাছে এখনো রয়েছে। তা বটে। সপ্রশংস নেত্রে রুস্তানা তাকায় ওর দিকে। বলিষ্ঠ বীরের দেহ, সুশ্রী সুপুরুষ। হ্যাঁ, এর পক্ষে সম্ভব। সে কাঠের বোঝাটা নামিয়ে সামনে বসে। শাহজাদার মিষ্ট কণ্ঠে, অমায়িক ব্যবহারে তার ভয় ভেঙে গেছে। এদিকে মোহের ঘোর নিবিড় হয় শাহজাদার চোখে। ভয়ে আর পরিশ্রমের ক্লান্তিতে, হয়তোবা কিছুটা লজ্জাতেও, রুস্তানার মুখ রক্তভা হয়ে উঠেছিল। সে লালিমা যেন ওর সুগৌর কপলে এখনো লেগে আছে, এখনো জড়িয়ে আছে ললাটের কোলে কোলে চূর্ণ কুন্তলের সঙ্গে সামান্য একটি শ্বেদ রেখা। ঈষৎ উদ্ভিন্ন ওষ্ঠের ওপরেও মুক্তাবিন্দুর মতো ঘাম জমে আছে। উত্তেজনায় বুকটা উঠছে নামছে দ্রুততালে। কাঁচুলির ওপর থেকে তার সম্পদ মনে বিভ্রান্তির সৃষ্টি করে। শাহজাদা আর একটু কাছে সরে আসেন। তুমি তো বেদের মেয়ে, হাত দেখতে জানো? খিলখিল করে হেসে উঠেছে। মুক্ত ছাড়া হাসি। কেন, তুমি হাত দেখাবে নাকি? দেখো না একটু। আর একটু কাছে সরে এসে ডান হাতখানা মেলে ধরেন শাহজাদা। রুস্তানা ওর হাতখানা সরিয়ে দেবার চেষ্টা করে। সন্ধে হয়ে আসছে, এ আলোতে কি দেখা যাবে? যা পারো একটু দেখো। শাহজাদা আবারও হাতখানা ওর চোখের সামনে তুলে ধরেন, ওর বুকের কাছাকাছি। ওর নিঃশ্বাস এসে পড়ে ওর হাতে, যৌবনের তপ্ত নিঃশ্বাস। সে নিঃশ্বাসের বাতাসে নেশা লাগে। নিজের হাতে করে ওর হাতখানা আলোর দিকে তুলে ধরল রুস্তানা। আশ্চর্য, সারাদিন যাকে কাঠ কুড়িয়ে বেড়াতে হয় তার হাতও এত নরম আর উষ্ণ, একটু আর্দ্র, কোথায় ঘামে, কিন্তু তবু ঠান্ডা নয়, বরং বেশি গরম। গরম তুলোর স্পর্শ সে হাতে। ওর হাত যখন দেখতে শুরু করে রুস্তানা, তখন একটু সকৌতুক হাসি লেগেছিল ওর মুখে। কিন্তু হাত দেখতে দেখতে সে হাসি মিলিয়ে গেল, ক্রমশ বিবর্ণ হয়ে উঠল ওর মুখ। হাতখানা নামিয়ে দিয়ে বললে, তোমার হাত আমি দেখব না। আলো কমে এসেছে, বনের মধ্যে ছায়া নামছে, তবু এত কম নয় যে ওর মুখ দেখতে পাননি শাহজাদা। তিনি সে মুখের সব পরিবর্তনই লক্ষ্য করেছেন। সজোরে ওর হাত সরিয়ে আবার নিজের হাত তুলে ধরলেন তিনি। না, বলো, বলতেই হবে তোমাকে। বলবো না আমি, হাত ভালো নয় তোমার, দেখবো না ও হাত। কোনো ভয় নেই, খারাপ হলে খারাপই বলো, নির্ভয়ে বলো। সে দুঃখ সংবাদ শোনবার শক্তি আর সাহস আমার আছে। রুস্তানাটা যেন জিদ চেপে যায়।
না, আমি বলবো না। এ কি জবরদস্তি নাকি? হ্যাঁ, ধরো তাই। জানো, আমি বেদের মেয়ে, আমরা সাংঘাতিক। আমাদের কাছে জবরদস্তি করতে এসো না। আর তুমি জানো আমি শাহজাদা, এ বোন আমার ঠাকুরদার। এ কাছেই আমার রক্ষী আর পাহারাদাররা আছে। যদি তাদের ডাকি, তোমার অবস্থাটা কি হবে জানো? তু- তুমি আপনি শাহজাদা? আড়ষ্ট অবিশ্বাস ভরা কণ্ঠে কোনো মতে প্রশ্ন করে রুস্তানা। হ্যাঁ, আমি শাহজাদা মির্জা মোহাম্মদ করিম। নাও, এখন যা বলি শোনো। আমার গুস্তাকে মাফ করবে শাহজাদা, কিন্তু উম, না না শুনলেই ভালো হতো। কেন মিছে জেদ করছেন? তবু শুনবো, বলো তুমি। আমি সিংহাসন পাবো কোনোদিন? তাকতে তাউস? না, আপনার শিগগিরই উম, শিগগিরই মৃত্যু যোগ আছে। অপঘাত মৃত্যু। আর এক নারী হবে আপনার মৃত্যুর কারণ। নারী? অরাত? ভালো ভালো, বেশ গুনেছ তুমি। বাহ! জোর করে হেসে ওঠেন মোহাম্মদ করিম। অবিশ্বাসের হাসি। রুস্তানা উঠে দাঁড়ায়। মাফ করবেন শাহজাদা, আমি যাই। সন্ধে হয়ে এলো, এরপর একেবারেই পথ খুঁজে পাবো না। দাঁড়াও, সময় হলে আমি পথ দেখাবো। কেমন যেন রূঢ় কর্কশ শোনায় শাহজাদার গলা। তবুও রুস্তান একটা পা বাড়িয়েছিল, কিন্তু শাহজাদা ওর একখানা হাত ধরে আকর্ষণ করলেন নিজের দিকে, সবলে সজোরে। ও ও কি ও কি করছেন? ছাড়ুন আমাকে, ছাড়ুন শাহজাদা, আপনার পায়ে পড়ি। মির্জা মোহাম্মদ করিম তাকে তখন ছাড়েননি, ছাড়তে পারেননি। রক্তে অভিশাপ আছে তার। সে অভিশাপই রক্তের নেশা জাগিয়ে তুলেছিল। তারপর অবশ্য নিজের ঘোড়ায় চাপিয়ে ওকে নিয়ে যেতে চেয়েছিলেন জঙ্গলের বাইরে পর্যন্ত। অন্তত পথ দেখিয়ে দেবার অধিকারটুকু চেয়েছিলেন। টাকাও দিতে চেয়েছিলেন অনেক, যতগুলো মোহর ওর জেবে ছিল সব। কিন্তু রুস্তানা তাতে রাজি হয়নি। নমনীয় ভঙ্গুর দেহ সন্দেহ নয়, মনটা কিন্তু ইস্পাতের মতোই কঠিন। প্রথম বিস্ময়ের ধাক্কাটা সামলাতে যা একটু দেরি হয়েছিল, তারপরে সে আশ্চর্য রকম শান্ত হয়ে উঠল। সহজভাবে কাঠের বোঝাটা উঠিয়ে নিলে মাথায়, খরগোশের থলেটাও আগের মতোই কাঁধে ফেললে। তারপর মাথা নিচু করে নয়, বরং সোজা সামনের দিকে চেয়ে এগিয়ে চলল নিজের পথে। তবু মোহাম্মদ করিম খানিকটা এসেছিলেন সঙ্গে সঙ্গে, অপরাধীর মতোই, ঈষৎ অপ্রতিভভাবে। আবারও কি একটা বলতে গিয়েছিলেন, হয়তো পথ দেখিয়ে দেবার কথায়, কিন্তু সে অবসর মেলেনি। সেই মেয়েটি হঠাৎ ফিরে দাঁড়িয়ে অবাস্তব রকম কোমল কণ্ঠে বলেছিল, আমাকে আর পথ দেখাতে হবে না জাহাপানা, পথ আপনি তো দেখিয়েই দিয়েছেন। কিন্তু কিন্তু আপনার প্রয়োজনের সময় পথ দেখতে পাবেন তো? আপনার ভাগ্য জানতে চেয়েছিলেন না? শুনুন, এই কথাই লেখা ছিল আপনার হাতে। এক নারীর অভিশাপ আপনার মৃত্যুর কারণ হবে। অসহায় নারী, আপনাদের প্রজার কন্যা, তার আশ্রয় নিয়েছিল, আপনাকে বিশ্বাস করেছিল। তার সঙ্গে আপনি বেইমানি করেছিলেন। তার ফলে চরম দুর্দিনে আপনার বুদ্ধি ভ্রংশ হবে। যেদিন সবচেয়ে পথ খুঁজে পাওয়া দরকার, সেই দিনই পথ দেখতে পাবেন না। যান শাহজাদা, আপনার নিজের পথে যান। স্বল্প দিনের পরমায়ু আপনার, যে কটা দিন আছে ভোগ করে নেন। অপমানে, ক্রোধে এবং সম্ভবত কিছুটা আতঙ্কেও শাহজাদার মুখ অগ্নিবর্ণ হয়ে উঠল। কিছুক্ষণ সময় লাগলো তার যেন ভাষা খুঁজে পেতে। শেষে কোনো মতে বলে উঠলেন, তো গুস্তাকি তোমার! জানো তোমাকে আমি... কি বলুন? থামলেন কেন? আমার আর কি ক্ষতি করতে পারেন আপনি? দেহটা তো গেলই,
এখন প্রাণটা? বেশ তো, তীর ধনুক তরবারি কোনোটারই তো অভাব নেই। বসিয়ে দিন, এই আমি বুক পেতে দিচ্ছি। সত্যি সে বুক খুলে দাঁড়ালো। সেদিকে চেয়ে মাথা ঝিমঝিম করে ওঠে মোহাম্মদ করিমের। তাড়াতাড়ি মাথা নামিয়ে নেন তিনি। কয়েক মুহূর্ত অপেক্ষা করে রুস্তানা আবার শান্তভাবে বুকের ওপর কাঁচুলি টেনে নিয়ে নিজের পথ ধরে। অনেক দিনের কথা না হলেও মির্জা মোহাম্মদ করিম কথাটা ভুলেই গিয়েছিলেন। বহু প্রমোদ বিলাসের মধ্যে অভাগিনী যাযাবর বেদের মেয়ের ইতিহাস মনে থাকবার কথা নয়। বীর্য শুল্কের নারী গ্রহণ তাদের বংশে এমন কিছু নতুনও নয়। আজ এই প্রথম অতর্কিতে মনে পড়ে গেল, আর সেই জন্যই এত আতঙ্ক তার। আকাশের দিকে চেয়ে মনে হলো সমস্ত পশ্চিম আকাশ একটা চিত্রকরের আঁকা পটভূমিতে পরিণত হয়েছে। সে পটভূমিতে একটি চিত্র, রুস্তানার। তারপরই সমস্ত ছবিটা অতলস্পর্শী অন্ধকারে মিশিয়ে গিয়েছিল। একাকার হয়ে গিয়েছিল সবটা কালো আধারে। সে আধার তাকে গ্রাস করতে এসেছে, তাও বুঝতে ভুল হয়নি। এতক্ষণ চোখ বুজেই বসেছিলেন কুমার। বাইরের চোখ বন্ধ বলেই অতীতের স্মৃতিচিত্রে ডুবেছিল অন্তরের চোখ দুটি। এবার সে অন্ধকার মনে পড়তেই ফিউরের চোখ খুললেন। আহ, আছে, আলো এখনো আছে। এখনো চোখের ওপর থেকে ক্ষুধার এই বিচিত্র সৃষ্টি মুছে যায়নি। পূর্বাকাশ অপরূপ বর্ণরক্তিমাভায় ঝলমল করছে। আর একটি জ্যোতির্ময় প্রভাতের উদয় হলো তার জীবনে। তার অর্থ পালানো হলো না, কোথাও যাওয়া হলো না। রুস্তানার অভিশাপ ফলেছে অক্ষরে অক্ষরে। জীবনের চরম দুর্দিনে তিনি পথ খুঁজে পাননি। মির্জা মোহাম্মদ করিম উঠে দাঁড়ালেন। স্খলিত মন্থর গতিতে তাঁবুর পথই ধরলেন। ক্ষণিকের খেলার খেসারত যদি দিতেই হয় তো দেবেন, বীরের মতোই দেবেন। মরার আগে মরে লাভ নেই। ইতিহাসে আছে সারা রাত ধরে পথের সন্ধানে নিজের তাঁবুর চারপাশে ঘুরে বেরিয়েছিলেন মোহাম্মদ করিম। সকালে তাকে ওই অভিভূত আচ্ছন্ন অবস্থায় দেখে তার খানসামা রাজবেশ ছাড়িয়ে সাধারণ লোকের পোশাক পরিয়ে লাহোরের উপকণ্ঠে তালবাঘায় এক জোলার ঘরে রেখে আসে। কিন্তু সঙ্গে টাকা নিয়ে যাবার কথা মনে ছিল না। ফলে কদিন অনাহারে থাকার পর রাজাদা একটা আংটি দিয়ে জোলাকে পাঠান টাকা সংগ্রহ করে খাদ্য কিনে আনতে। গরিব জোলার হাতে ওই আংটি দেখেই মহাজনদের সন্দেহ হয়। তখন ক্রমশ ওর কথা প্রকাশ হয়ে পড়ে। তাকে ধরে নিয়ে যাওয়া হয় এবং সদ্য বিজয়ী জাহানদার শাহর আদেশে তার প্রাণদণ্ড হয়। 3 দিন অভুক্ত শাহজাদা মৃত্যুর আগে এক টুকরো রুটি চেয়েছিলেন, তাও কেউ দেয়নি তাকে। নমস্কার, আজকের মতো গল্প পাঠ এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন।